যে সকল স্টুডেন্ট আমাদের সাথে আজকের ক্লাসে জয়েন করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো শেয়ার করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব ক্লাসটা শেয়ার করে রাখেন, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো ইসরায়েল ফিলিস্তিন ইস্যু আজকে থেকে নাও, বরং এটা 100 বছরের পুরনো। 100 বছরের পুরনো, সবাই খাতাগুলো নিয়ে নোট করেন। 100 বছরের পুরনো ইস্যু। এটা এটা নতুন কোন ইস্যু না, 100 বছরের পুরাতন ইস্যু এটা। এই ঘটনার সূত্রপাত বলতে শুরুটা কিভাবে হয়েছিল, শুরুটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে আজ থেকে প্রায় 1897 সালে। শুরুটা হয়েছিল কিভাবে, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে 1897 সালে ফিরে যেতে হবে। দেখুন, ইহুদি একটা জাতি, ইহুদি একটা জাতি পুরো বিশ্বের মধ্যে ছিল, ইউরোপে ছিল, আমেরিকা ছিল, এশিয়াতে ছিল, সারা বিশ্বের মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবং ফিলিস্তিনের মধ্যেও তাদের কিছু অংশ ছিল, ফিলিস্তিনের মধ্যেও তাদের কিছু অংশ বিদ্যমান ছিল। তবে ইউরোপ এবং আমেরিকায় তারা বেশি ছিল এবং ওখানে তারা বেশি নির্যাতিত হচ্ছিল, নিপীড়িত হচ্ছিল। ইউরোপ এবং আমেরিকার মধ্যে তারা বেশি কিসের শিকার হচ্ছিল, নির্যাতন এবং নিপীড়ন। তাদেরকে মারধর করা হচ্ছিল সারা বিশ্বের ওই জায়গাগুলোতে। তো তারা কি করলো, একটা আন্দোলন শুরু করলো। তাদের এই যে নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে তারা একটা আন্দোলন শুরু করলো। ওই আন্দোলনের নাম হচ্ছে জায়নবাদ আন্দোলন। জায়ন অথবা জায়ন, সবাই খাতা কলম নিয়ে নোট করে রাখেন। জায়নবাদ আন্দোলন, জায়নবাদ আন্দোলন এটা শুরু হয়েছিল 1897 সালে। এই জায়নবাদ আন্দোলনকে ইংলিশে বলা হয় জিওনিজম, জিওনিজম মুভমেন্ট। ঠিক আছে, জিওনিজম মানে আজকে জায়নবাদ। জায়নবাদ এটা ছিল একটা রাজনৈতিক এবং জাতীয়তাবাদী আন্দোলন। এটা ছিল একটা কি রাজনৈতিক আন্দোলন এবং জাতীয়তাবাদী আন্দোলন। এটার লক্ষ্য ছিল কি, ইহুদিদেরকে নির্যাতন নিপীড়ন থেকে কি করা, রক্ষা করা। কারণ রাশিয়া এবং পূর্ব ইউরোপে তারা কি ছিল, নির্যাতনের এবং নিপীড়নের কি ছিল, শিকার হয়েছিল। তো তাদের পুরো বিশ্বের মধ্যে তাদের কোনো কি ছিল না, অস্তিত্ব ছিল না। অস্তিত্ব ছিল কিন্তু তাদের কোনো আলাদা কোনো রাষ্ট্র ছিল না। তো তাদের আলাদা রাষ্ট্র গঠনের দাবি, আলাদা একটা রাষ্ট্র গঠনের দাবি তারা এই আন্দোলনের মধ্যে ইনক্লুড করছে। যাতে যেখানে বলা হয়েছে তারা আলাদা একটা রাষ্ট্র চায়, আলাদা নিরাপত্তা চায় এবং তারা কি চায়, এই যে নির্যাতন এবং নিপীড়ন থেকে মুক্তি চায়। এই জন্য তারা এই আন্দোলনের সূত্রপাত ছিল। তারা বহুদিন যাবত এই আন্দোলন চালাচ্ছিল, জায়নবাদ আন্দোলন 1897 সাল থেকে শুরু করছে প্রায়। এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে একজন ইহুদি, তার নাম ছিল থিওডর হার্জিল। ঠিক আছে, থিওডর হার্জল নেতৃত্বে ছিলেন থিওডর। সবাই এগুলো নোট করে রাখেন, এগুলো খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষা এবং জানার জন্য। থিওডর হার্জল ওর নাম, থিওডর হার্জল। এটার উদ্দেশ্য ছিল ইহুদি জনগণের জন্য তারা যাতে একটা কি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। ইহুদি জনগণের জন্য পুরো বিশ্বের মধ্যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং ওই রাষ্ট্রটা যেন বেশিরভাগই ওই রাষ্ট্র মানে মতামত দিয়েছিল ফিলিস্তিন হবে। কারণ ফিলিস্তিনে তাদের পবিত্র ভূমি রয়েছে, পবিত্র ভূমির নাম হচ্ছে কি জেরুজালেম। পবিত্র ভূমি আমরা জানি জেরুজালেম তিনটা ধর্মের জন্য পবিত্র ভূমি। আমরা মুসলিম ধর্মে যারা আছে তাদের জন্য, তারপর বিশেষ করে খ্রিস্টান যারা আছে তাদের জন্য, যারা তৃতীয়বাদে বিশ্বাসী, আবার ইহুদি যারা আছে তাদের জন্য কিন্তু এই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, এটা আশেপাশে এরিয়া, মসজিদ আকসার আশেপাশে এরিয়া, এইগুলা সবার জন্য মানে আপনার পবিত্র ভূমি হিসেবে বিবেচিত। তো তাদের কিছু ইহুদিদের কিছু অংশ আপনার ফিলিস্তিনের মধ্যে ছিল, তবে বেশিরভাগ ছিল ইউরোপ এবং আমেরিকায়। তারা বেশি সেখানে নির্যাতনের শিকার হচ্ছিল এবং সেই জন্য তারা একটা আন্দোলন করে। সেই আন্দোলনের নাম হচ্ছে কি জায়নবাদ আন্দোলন, এটাকে ইংলিশে বলা হয় জিওনিজম আন্দোলন। এটা শুরু হয়েছিল 1897 সালে এবং এটা শুরু করেছিল থিওডর হার্জল। এটা শুরু করেছিল থিওডর হার্জল। যারা এতটুকু পর্যন্ত বুঝছেন বা
এই প্রেক্ষাপটের যদি আজকে প্রেক্ষাপট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইসরায়েল ফিলিস্তিন এবং আরব ইসরায়েল যুদ্ধের যদি কোনো প্রশ্ন থাকে, সেটা অবশ্যই আপনারা কমেন্টে করবেন। প্রত্যেক স্টুডেন্ট কমেন্টে অবশ্যই করবেন যদি কোনো প্রশ্ন থাকে। নিজেদের কোনো প্রশ্ন বা কোনো প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে জাগে, তাহলে অবশ্যই আপনারা সেটা আপনার কমেন্টের মধ্যে করবেন। আচ্ছা, তারপরে প্রেক্ষাপট আমরা যাই। এরপর আসেন বেলফোর ঘোষণা। বেলফোর ঘোষণা, এটা বেলফোর ঘোষণা দেওয়া হয়েছে 1917 সালে। সবাই এটা লিখে রাখেন, এটা পরীক্ষায় বিসিএস আসছে, এটা বিসিএস আসছে। বেলফোর ঘোষণা কখন হয়েছিল, বেলফোর ঘোষণা কত সালে দেওয়া হয়েছে, এটা বিসিএস পরীক্ষায় আসছে। তো বেলফোর ঘোষণা হচ্ছে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক চিঠি। এটা হচ্ছে বেলফোর ঘোষণাটা মূলত এটা হচ্ছে একটা আনুষ্ঠানিক চিঠি, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি। কাদের পক্ষ থেকে? ব্রিটিশ সরকারের পক্ষ থেকে, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে, ব্রিটিশদের পক্ষ থেকে, অথবা ব্রিটিশ যারা এখনো ক্লাস শেয়ার করেন নাই, সবাই ক্লাসটা শেয়ার করবেন কাইন্ডলি। এই চিঠিটার মধ্যে বলা হয়েছে ব্রিটিশ সরকার চায় ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। এই চিঠির মধ্যে বলা হয়েছে, এই চিঠির মধ্যে বলা হয়েছে ব্রিটিশ সরকার চায় ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। তবে এই চিঠিটা লিখেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী, লিখে নাই, এটা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিখেছিল। এটা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী, তার নাম ছিল জেমস বেলফোর। এটা তার নাম ছিল কি? জেমস বেলফোর। যে যিনি এই চিঠিটা লিখেছেন তার নাম ছিল কি? জেমস বেলফোর। সেজন্য এটার নাম হয়েছিল কি? আপনার জেমস বেলফোর লিখেছেন বিধায় এটার নাম হয়েছিল বেলফোর ঘোষণা। এটার নাম হয়েছিল বেলফোর ঘোষণা কেন? কারণ হচ্ছে এই ঘোষণা দিয়েছিল জেমস বেলফোর। চিঠির মধ্যে লেখাটা ছিল কার? জেমস বেলফোর। আর জেমস বেলফোর কে ছিল? তিনি ছিল যে আপনার ব্রিটিশদের একজন পররাষ্ট্রমন্ত্রী। তিনি নিজেই এই চিঠিটা লিখেছেন, যার কারণে ওনার নামে বেলফোর ঘোষণাটা বলা হয়েছে। আর তিনি এটা লিখেছেন ইহুদিদের নেতা লর্ড রথছাইল্ডের কাছে। কার কাছে লিখেছেন? লিখেছেন ইহুদিদের নেতা। লিখেছেন কাদের নেতা? ইহুদিদের নেতা লর্ড রথছাইল্ড। লর্ড রথছাইল্ডের কাছে, ইহুদিদের নেতা এই ব্যক্তির কাছে জেমস বেলফোর এই চিঠিটা লিখেছিলেন। আর তিনি সেখানে লিখেছিলেন যে কি ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি আরব আবাসভূমি প্রতিষ্ঠা হোক, এবং তারা এটা কারা চায়, এটা আমরা যারা ব্রিটেন বা ব্রিটিশ যারা রয়েছে তারা এটাই আমরা চাই। তবে তিনি সেখানে আরো লিখেছিলেন যে ফিলিস্তিনে বসবাসকারী অন্যান্য জনগণের অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। ফিলিস্তিনে বসবাসকারী অন্যান্য জনগণ যারা রয়েছে, মুসলিম জনগোষ্ঠী কিংবা খ্রিস্টান জনগোষ্ঠী, অন্যান্য যারা বেশিরভাগ তো মুসলিমদের, এটা তো পুরাটাই মুসলিমদের অধীনে ছিল 90%, কিন্তু তারা আবার বলছিল যে সাথে সাথে যদিও বা এখানে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কিন্তু অন্যান্য যারা রয়েছে তাদের অধিকার এবং তাদের যেন অধিকার যেন কি না হয়, ক্ষুণ্ণ না হয়। তো আচ্ছা, এবার আমাদের জানতে হবে ব্রিটিশরা কেন এই যে ইহুদিদেরকে সাপোর্ট করেছিল সেই সময়। এই যে বেলফোর ঘোষণাটা দেওয়া হয়েছিল 1917 সালে, ওই সময় আপনার একটা যুদ্ধ চলতেছিল। ওই যুদ্ধটার নাম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ চলছিল 1914 থেকে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সাল। প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল 1914 সালে শুরু হয়েছিল, 1918 সালে শেষ হয়েছিল। 1917 সালে এই বেলফোর ঘোষণাটা দেওয়া হয়েছিল। এই চিঠিটা পাঠানো হয়েছিল ইহুদি নেতা লর্ড রথছাইল্ডের কাছে, লিখেছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর, এবং এখানে লিখেছে তারা চাইছিল
ফিলিস্তিনে ইহুদিদের একটা কি প্রতিষ্ঠা হোক, ইহুদিদের একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। এই যে ওরা প্রথম বিশ্বযুদ্ধের সময় 1914 থেকে 18 সালে চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার ইহুদিদের একটা কি চাইছিল, ইহুদিদের সমর্থন চাইছিল। তারা চাইছিল যে ইহুদিরা এই সময়, এই যুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধ, এখানে দুটা পক্ষ ছিল, মিত্র পক্ষ, তারপর এভাবে দুটা পক্ষ ছিল। তো তারা চাইছিল ইহুদিরা তাদেরকে কি করুক, সমর্থন করুক। ইহুদিদের সমর্থনের জন্য, মূলত ইহুদিদের সমর্থনের জন্য ব্রিটেনের প্রথম বিশ্বযুদ্ধের ইহুদি সম্প্রদায়ের সমর্থনের জন্য মূলত এই যে যারা কি আছে, ব্রিটেনে যারা ছিল, তারা ব্রিটেন সরকার সহ তারা চাইছিল যে ইহুদিরা একটা স্বাধীনভাবে বসবাস করুক, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করুক। এটাই তাদের কি ছিল, কামনা ছিল। তবে তারা সাথে সাথে এটাও বলে দিয়েছিল যে কি, যদিও বা একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, কিন্তু অন্যান্য জনগোষ্ঠী যারা রয়েছে তাদের অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। তাহলে পরীক্ষা যদি আসে বেলফুর ঘোষণা 1917 সালে, বেলফুর ঘোষণা অনুষ্ঠানে কৃতি দিয়েছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জেমস বেলফোর। তিনি ছিলেন ব্রিটিশদের পররাষ্ট্রমন্ত্রী, এবং এটা লিখেছেন কার কাছে, ইহুদিদের নেতা লর্ড রথচাইল্ডের কাছে। তারা কেন দিয়েছে এবং কেন এটা পাঠাইছে, কেন ব্রিটিশরা ইহুদিদের জন্য এই দাবিটা তুলছে, এটা কিন্তু আমরা সবাই জানি। ইতিপূর্বে তারা অনেকদিন যাবত আন্দোলন করছিল। এই আন্দোলনের সাথে সমর্থন জানিয়ে এই যে এই যুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় তাদের সমর্থন পাওয়ার জন্য তারা এই যে এই চিঠিটা পাঠাইছে। তাহলে আমরা এখন অলরেডি 1917 সাল পর্যন্ত কি হয়েছে না হয়েছে সেটা জানি। 1917 সাল পর্যন্ত কি কি হয়েছে এটা আশা করি সবার কাছে ক্লিয়ার। আর এই ঘোষণার পর থেকে ফিলিস্তিনে ইহুদি জনগণ স্থায়ীভাবে বসতি স্থাপন করে। এই ঘোষণাটা যখন দিয়েছে ব্রিটিশরা, ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা আস্তে আস্তে ধীরে ধীরে কি করছে, বসতি স্থাপন করতেছে। এখানে ছোট ছোট করে, একসাথে না, ছোট ছোট করে বসতি স্থাপন শুরু করে দিচ্ছে এখানে তারা। 2 নম্বর, তারা ফিলিস্তিনে ইহুদি এবং আরবদের মধ্যে, ফিলিস্তিনের অধিবাসীদেরকে সাধারণত আরব অধিবাসী ফিলিস্তিন, এটা যেহেতু একটা মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে গণ্য করা হয়, মিশর, তারপর হচ্ছে তুরস্ক সহ অন্যান্য, তারপর সিরিয়া, এইভাবে যে সকল দেশগুলো আছে এগুলোকে আরব রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। তো এই আরবদের সাথে আপনার ইহুদিদের সাথে প্রকাশ্যে বিরোধ শুরু হয়ে যায় এই ঘোষণার পর থেকে। ওরাও আস্তে আস্তে ধীরে ধীরে এখানে এসে বসতি স্থাপন করে, এবং ইহুদি এবং আরবদের মধ্যে বিরোধ শুরু হয়ে যায়। এবং বিরোধের প্রভাবে কি সৃষ্টি হয়, আস্তে আস্তে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথ তৈরি করতেছে কারা, ইহুদিরা, ধীরে ধীরে। তবে তারা শুরুতেই কি ছিল না, এত অ্যাক্টিভ ছিল না। শুরুতে একেবারে সবাই একেবারে দখল করা নেই, ধীরে ধীরে দখল করছে কিছু কিছু। এটাও দখল করতে করতে কি করছে, এক পর্যায়ে তারা 1948 সালে নিজেরা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়ে যায়। তো ফিলিস্তিন, দেখেন এখানে একটা জিনিস, একটা 1917 সাল পর্যন্ত ফিলিস্তিন ছিল মুসলমানদের অধীনে, মুসলিমদের অধীনে, মুসলিম যারা ছিল তাদের অধীনে, মানে এটা অটোমান সাম্রাজ্য, তুর্কিদের অধীনে, তুরস্ক। অটোমান সাম্রাজ্য বলতে আমরা কাদেরকে বুঝি, তুরস্ক বা তুর্কিদের, তাদের অধীনে ছিল। এই যে ফিলিস্তিন পুরোটাই মুসলিমদের হাতে ছিল, মুসলিমদের হ্যান্ডে ছিল 1917 সাল পর্যন্ত। 1917 সাল পর্যন্ত ফিলিস্তিন অটোমান সাম্রাজ্যভুক্ত ছিল, অর্থাৎ তুর্কিদের অন্তর্ভুক্ত ছিল। অটোমান সাম্রাজ্য, সবাইগুলো নোট করে রাখতে পারেন, সাম্রাজ্যভুক্ত ছিল। 1917 সালের পর থেকে ব্রিটিশরা সালের পর ব্রিটিশরা দখল করে ও শাসন করে।
দেখেন ব্রিটিশরা কিন্তু পৃথিবীতে প্রায় অর্ধেকেরও বেশি তারা কি করেছিল, শাসন করেছিল। যেমন আমাদের দেশও কিন্তু আমরা নিজেরাও ব্রিটিশদের অন্তর্ভুক্ত ছিলাম। 1947 সালে দেশ ভাগ হওয়া, 1947 সালে তিনটা দেশ হয়েছিল, দুইটা দেশ হয়েছিল ভারত এবং পাকিস্তান, ভারতীয় উপমহাদেশ ভেঙে। এর আগ পর্যন্ত আমরা নিজেরাও ব্রিটিশদের অন্তর্ভুক্ত ছিলাম। তো ব্রিটিশরা প্রায় আমাদের 200 বছর শাসন করেছিল। এইভাবে শুধু ব্রিটিশরা আমাদের না, পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি দেশ তারা বিভিন্নভাবে দখল করে, বিভিন্নভাবে উপনিবেশ বানিয়ে তারা কি করেছে, শাসন করেছে। তো তারা 1970 সালের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা এই ফিলিস্তিন রাষ্ট্রটা তাদের হাতে নিয়ে নেয়। তো এই হাতে নিয়ে নেওয়ার পর কি হয়েছে, ব্রিটিশরা যখন এই ফিলিস্তিন রাষ্ট্র দখল করে নিছে, তাদের শাসন চালু করে দিছে। এরপর থেকে তারা সেখানে লাখ লাখ ইহুদি, বাইরের থেকে ইহুদি নিয়ে এসে তারা এখানে কি করেছে, বসতি স্থাপন করিয়েছে। ইহুদি যারা এতদিন পর্যন্ত আফ্রিকা ছিল, যারা এতদিন পর্যন্ত ইউরোপে ছিল, আমেরিকা ছিল, যারা নির্যাতিত ছিল, সবাইকে নিয়ে এসছে। তো সবাইকে নিয়ে আসার পর সবাই এখানে বসতি স্থাপন করে। বিভিন্ন জায়গা থেকে যারা ইহুদি ছিল, ইউরোপে, আফ্রিকায় এবং আমেরিকায় যারা যারা ইহুদি ছিল, প্রত্যেকে কিন্তু অধিকাংশ লক্ষ লক্ষ ইহুদি এনে তারা কি করেছে, এখানে বসতি স্থাপন করেছে। কারা, কাদের সাহায্যে, ব্রিটিশদের সাহায্যে। এবং এখানে যারা আরব ছিল, মুসলমান যারা ছিল, তারা যদি বাধা দিত তাহলে তাদেরকে কি করতো, দমন করতো। তাদেরকে দমন পীড়ন নীতিটা কারা চালু করেছিল, এই যে ব্রিটিশরা চালু করেছিল। ব্রিটিশরা দমন করতো, ব্রিটিশরা আরবদেরকে দমন করতো, আর যারা ইসরায়েল, যারা ইহুদি ছিল, তাদেরকে কি করতো, এখানে আসতে সাহায্য করতো। ঠিক আছে। তো 1970 সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্য মুক্ত ছিল। 1970 সালের পর থেকে ব্রিটিশরা দখল করে এবং শাসন করে নেয়। এতটুকু পর্যন্ত। এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা কেউ করতে পারেন। আমি কমেন্ট গুলো একটু দেখতেছি, কারো যদি কোনো প্রশ্ন লাগে করতে পারেন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ইহুদি সেন্টিমেন্ট। ও ইহুদি সেন্টিমেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল প্রায় আপনার 1939 থেকে 1944 সাল পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল কখন, 1939 থেকে 1944 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মানির একজন শাসক ছিল, তার নাম আমরা জানি হিটলার। তিনি একটা বই লিখেছিলেন, মেইন কাম্প একটা বই লিখেছিলেন হিটলার, এটা তার জনপ্রিয় একটা বই। তো হিটলার 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলছে। 60 লক্ষ ইহুদিকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ইহুদিদেরকে 60 লক্ষ ইহুদি মেরে ফেলছে কে, জার্মানির একজন শাসক, তার নাম ছিল কি হিটলার। তো সে যখন মেরে ফেলছে ইহুদি, 60 লক্ষ ইহুদি মেরে ফেলার পর পশ্চিমা বিশ্ব যারা আছে, পশ্চিমা বিশ্বের দেশগুলো কি কি, আমেরিকা আছে, তারপর হচ্ছে ফ্রান্স আছে, তারপর হচ্ছে আপনার কানাডা আছে এবং যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের যে সকল দেশগুলো আছে, 60 লক্ষ ইহুদি মেরে ফেলার পর তাদের মনে একটু সহানুভূতি সৃষ্টি হয়েছে। জায়নবাদী আন্দোলন, যারা আগে থেকে আন্দোলন করা আসছে, তারা এবার আরো জোরদার আন্দোলন দাবি দিল, আমাদের একটি নিজস্ব রাষ্ট্র চাই। তারা একটা আন্দোলনের দাবি করলো যে আমাদের একটা নিজস্ব রাষ্ট্র চাই, আমাদের একটা কি চাই, নিজস্ব রাষ্ট্র চাই। আমাদের এতগুলো মানুষ হিটলার হত্যা করেছে, আমাদের 60 লক্ষ মানুষ, আমরা নিজেদের একটা রাষ্ট্র চাই। আবার এদিকে তাদের এই দাবির প্রতি সহানুভূতি কারা জানিয়েছে, পশ্চিমা বিশ্বের দেশগুলো। চিন্তা করেন, ঘটনা হচ্ছে 1939 থেকে 44 সালে। এবার আসেন, জাতিসংঘ একটা সিদ্ধান্ত দিছে, যে সিদ্ধান্তটা ছিল বিতর্কিত। এই সিদ্ধান্তটা দিছে কখন, 1947 সালে। জাতিসংঘ একটা সিদ্ধান্ত দিয়েছে কখন, 1947 সালে, যেটা খুবই বিতর্কিত সিদ্ধান্ত। সে বলেছে ফিলিস্তিন দুই ভাগে বিভক্ত। জাতিসংঘের সিদ্ধান্তটা বলি, ফিলিস্তিন দুই ভাগ হবে, করতে হবে, ফিলিস্তিনকে দুই ভাগ করতে হবে। এক ভাগ হচ্ছে যে কি ইহুদিদের জন্য,
আরেক ভাগ হচ্ছে যে কাদের জন্য? মুসলিমদের জন্য। ফিলিস্তিন দুই ভাগ করতে হবে, এক ভাগ ইহুদিদের জন্য, 2 নাম্বার মুসলিমদের জন্য। ইহুদিদের জন্য 55%, ফিলিস্তিনের ভূমির 55% ইহুদিদেরকে দিয়ে দেওয়া হবে, আর মুসলিমদেরকে দেওয়া হবে 45%, এবং এটার নাম হবে ইসরায়েল, আর এটার নাম হবে ফিলিস্তিন। ফিলিস্তিন যেটা আগে থেকে নাম আছে, এটা মুসলমানদের অধীনে থাকবে, তবে এটার নাম হবে ফিলিস্তিন। আর ইসরায়েলদের জন্য যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা হবে সেটা হচ্ছে ইসরায়েল। আর সেই সময়ে ইহুদিদের মানুষ ছিল, ইহুদিদের জনসংখ্যা, এত লক্ষ লক্ষ মানুষ বাইরে থেকে নিয়ে আসার পরও তাদের জনসংখ্যা ছিল 33%। জনসংখ্যা কত পার্সেন্ট ছিল? 33%। আর মুসলমান জনসংখ্যা ছিল কয় পার্সেন্ট? 67%। ঠিক আছে, ইহুদিদের জন্য ছিল 50। এই রায়টা কারা দিছে? এটা দিছে জাতিসংঘ। এই সিদ্ধান্তটা কারা দিছে? এই সিদ্ধান্ত দেওয়ার মালিক হলো জাতিসংঘ। তারাই ঝামেলা বাজে দিছে এখান থেকে। 1947 সালে জাতিসংঘ একটা বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছে, যে সিদ্ধান্ত ছিল ইসরায়েলের পক্ষে থাকবে কত পার্সেন্ট ভূমি? পুরা ফিলিস্তিনের 55% ভূমি ইসরায়েলের জন্য, আর 45% থাকবে কাদের জন্য? মুসলমানদের জন্য। মুসলমানদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ফিলিস্তিন নাম হবে, আর ইসরায়েলের যেটা ইহুদিদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে ইসরায়েল নাম হবে। তো কিন্তু উভয়ের জনসংখ্যা ছিল কি? মুসলমানদের জনসংখ্যা ছিল 67%, আর ইসরায়েলের জনসংখ্যা ছিল কত পার্সেন্ট? 33%। এই প্রস্তাবটা যখন জাতিসংঘ হয়, তখন এই সিদ্ধান্তটা যখন জাতিসংঘ দিয়েছিল, তখন আরবরা অর্থাৎ মুসলমান যারা ছিল তারা এটা মেনে নেয়নি, তারা এক কথা না করে দিয়েছে, তারা এটা মেনে নেয়নি। কিন্তু এটা কারা মেনে নিয়েছে? ইহুদিরা এবং ইসরায়েলরা এটা মেনে নিয়েছে। এই যে এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে, এই ঘোষণা মাত্র দিছে, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে ইহুদিরা আলাদা রাষ্ট্র দখল করে। ফিলিস্তিনের পুরা 78% জমি তারা কি করে ফেলে? দখল করে ফেলে। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে জাতিসংঘ এখন মাত্র বলতে দেরি হয়েছে, তাদের কার্যকর করতে এটা দেরি হয়নি। মাত্র এই বলার কিছুদিনের মধ্যে তারা পুরো ফিলিস্তিনের 78% জমি কি করে ফেলে? দখল করে ফেলে। তখন একটা যুদ্ধ শুরু হয়ে যায়। এই যে ফিলিস্তিন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে, ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে, নিজেদেরকে ফিলিস্তিনের মধ্যে রাষ্ট্র ঘোষণা করে 14ই মে 1948 সালে অবৈধভাবে তারা ফিলিস্তিনের মধ্যে রাষ্ট্র ঘোষণা করে। তো তারা যখন রাষ্ট্র ঘোষণা করছে, সাথে সাথে সকল আরব দেশ যারা যারা আছে সবাই প্রতিবাদ করলো, সবাই প্রতিবাদ করে এবার যুদ্ধের জন্য প্রস্তুতি। তো যুদ্ধ ঘোষণা করলো আরব দেশ যেগুলো আছে, এটাকে বলা হয় আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। এটাকে বলা হয় আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। তো তারা স্বাধীনতা ঘোষণা করার পরপরই আরবরা পুরো আরব দেশের মধ্যে কি ছিল? সেটা দেখেন। আরব দেশ মিশর, আরব দেশের মধ্যে ছিল মিশর, জর্ডান, সিরিয়া, আরব দেশের মধ্যে ছিল মিশর, আরব দেশের মধ্যে ছিল মিশর, জর্ডান, সিরিয়া এবং ইরাক। তারপর ছিল লেবানন। এই দেশগুলো যুদ্ধ ঘোষণা করছে কার বিরুদ্ধে? ইসরায়েলের বিরুদ্ধে। আরব ইসরায়েল, এটাই ছিল আরব ইসরায়েল প্রথম যুদ্ধ। এটা কত সালে? আরব যদি পরীক্ষা আসে, আরব ইসরায়েল প্রথম যুদ্ধ কখন সংঘটিত হয়? 1948 সালে। এটা কেন সংঘটিত হয়? এরা যুদ্ধ ঘোষণা করছে। কেন যুদ্ধ ঘোষণা করছে? কারণ ইসরায়েল অবৈধভাবে জাতিসংঘের প্রস্তাব মেনে তারা কি করে? রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং অধিকাংশ দখলদারিত্ব তারা চালায়। কিন্তু এটা তো মুসলিমরা মেনে নেয়নি শুরুতেই, জাতিসংঘের প্রস্তাবের বিরোধিতা করেছিল, কিন্তু ওরা মেনে এটা
55% যতটুকু তাদেরকে দিয়েছে সেটাও তারা মানে নাই। তারা 78% জমি কি করে ফেলেছিল, দখল করে ফেলেছিল, যার কারণে পুরো আরব আশেপাশে সীমান্তবর্তী ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ইসরায়েলের হাত থেকে মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক, লেবানন এই 5টা দেশ এক হয়ে গিয়েছিল। এই 5টা দেশ এক হয়ে যাওয়ার পরেও ইসরায়েলের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারেনি, বরং 78% জমি চলে যায়। কত পার্সেন্ট? 78% ভূমি তাদের হাতে চলে যায়, ইসরায়েলের হাতে। ইসরায়েলের হাতে 78% ভূমি চলে যায়। তারপর 7 লক্ষ ফিলিস্তিনি, এটা আপনারা লিখে 7 লাখ ফিলিস্তিনি যাদেরকে ঘর বাড়ি দেশ ছেড়ে পালাতে হয়েছিল এই যে ইসরায়েলের হামলার পরে। এই যুদ্ধের মধ্যে পরাজিত হওয়ার পর ইসরায়েলের হামলার পরপরই 7 লক্ষ ফিলিস্তিনিকে নিজেদের দেশ ছেড়ে, নিজেদের বাসস্থান ছেড়ে বাস্তুচ্যুত হতে হয়েছিল। প্রায় কয় লক্ষ? 7 লক্ষ। এটা যেন সবার কাছে মনে থাকে, 7 লক্ষ। তো এই যুদ্ধের পরে গাজা চলে যায় মিশরের অধীনে। এই যুদ্ধের পরে এই যুদ্ধের পরে এই যে বর্তমানে গাজা যেটা রয়েছে, যেখানে প্রতিনিয়ত ইসরায়েল বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে, মিসাইল নিক্ষেপ করতেছে, পারমাণবিক নিক্ষেপ করতেছে এই গাজা অঞ্চলে। এই গাজা ছিল মিশরের অধীনে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর 1948 সালে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পরে 78% জমি তারা নিয়ে নিয়েছিল, আর কোনো মতে গাজাটা রক্ষা করতে পারছিল, কারণ মিশরে এটা নিতে পারছিল কোনোভাবে। আর যেখানে আরো একটা জায়গা যেখানে বারবার বর্তমানে হামলা হচ্ছে সেটাকে বলা হয় কি? পশ্চিম তীর। সবাই নোট করেন, পশ্চিম তীর চলে যায় জর্ডানের অধীনে। তাহলে প্রথম যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল সেটার ফলাফল কি? আলটিমেটলি সেটার ফলাফল কি? প্রথম আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে আরবদের পক্ষে কারা ছিল? মিশর ছিল, জর্ডান ছিল, সিরিয়া ছিল, লেবানন ছিল, ইরাক ছিল, 5টা দেশ। এবং ফিলিস্তিন, এরা তারা কেন যুদ্ধ করছিল? ফিলিস্তিনকে রক্ষা করার জন্য। কিন্তু তারপরে পারেনি, কারণ হচ্ছে ইসরায়েলকে সহায়তা করেছিল সরাসরি, আর তখন থেকে পশ্চিমা দেশগুলো সহায়তা শুরু করেছিল। এবং এরপরে তারা প্রায় 78% জমি তারা নিয়ে ফেলে এবং 7 লক্ষ ফিলিস্তিনিকে তারা এখান থেকে দেশ ছাড়তে বাধ্য করে, এবং গাজা চলে যায় মিশরের অধীনে। আর পশ্চিম তীর যেখানে বর্তমানে হামলা হয় বারবার, সেটা চলে যায় আপনার জর্ডানের অধীনে। তো এটা ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপট। এটা ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপট। কারো যদি কোনো প্রবলেম না থাকে সেটা কমেন্টে, যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা কমেন্ট করুন। কমেন্ট আমি একটু দেখি। হিটলার ইহুদি হত্যার মূল কারণ কি ছিল এবং ইহুদিরা কোন দেশে সে সময় বসবাস করত? ইহুদিরা সেই সময় ইউরোপে এবং আফ্রিকার মধ্যে ছিল। ইহুদিরা সে সময় বেশিরভাগ কোন অঞ্চলে ছিল? এটাই মূল কথা। আপনার আফ্রিকাতে ছিল, তারপর হচ্ছে ইউরোপে ছিল, তারপর হচ্ছে আমেরিকার মধ্যে ছিল, এবং এই জায়গাগুলোর মধ্যে তারা ছিল নির্যাতিত। তো আর কোনো প্রশ্ন যদি থাকে কমেন্টের মধ্যে বলেন। ইতিহাস নিয়ে নিজে অনেক ঘাটাঘাটি করি, তারপর ইহুদি, মুসলিম, খ্রিস্টানদের অনেক যুদ্ধ পড়া হয়েছে, আমরা তাই একটু ধরতে পারছি, বুঝতে পারছি। মাশাআল্লাহ। নাহিরা নিপুল, হিটলার তো ইহুদিদেরকে মেরে ফেলেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো অনেক মুসলমানও হত্যা করেছিল। সেটা কে করেছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যাদেরকে মেরেছে ইহুদিদেরকে, সেটা বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট ধরে তারা মেরেছিল। তারপর কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ঘটনা বুঝতে যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে এখনই বলেন কমেন্টের মধ্যে, আমি একটু দেখি। এখন আমরা দেখব দ্বিতীয় যুদ্ধ, আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ। আরব ইসরায়েলের মধ্যে টোটাল যুদ্ধ হয়েছিল
আরবদের সাথে ইসরায়েলের মধ্যে টোটাল যুদ্ধ হয়েছিল 4 বার। এটা পরীক্ষা অনেকবার আসছে, বিটিএস আসছে এবং নিবন্ধনও আসছে। এটা আরব এবং ইসরায়েলের মধ্যে টোটাল যুদ্ধ হয়েছিল 4 বার। এই যে 1948 সালে প্রথম যুদ্ধ পড়ছে কখন? 1948। প্রথম যুদ্ধ 1948, দ্বিতীয় যুদ্ধ 1956, তৃতীয় যুদ্ধ 1967, চতুর্থ যুদ্ধ 1977। ঠিক আছে, 1948, 1956, 1967, 1977 প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ, চতুর্থ যুদ্ধ। আরব ইসরায়েল যুদ্ধ টোটাল কয়বার হয়েছিল? 4 বার। তো দ্বিতীয় যে যুদ্ধ হয়েছিল সেটা সুয়েজ যুদ্ধ নামে, আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ, সেটা সুয়েজ যুদ্ধ নামে পরিচিত। আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ, এটা সুয়েজ যুদ্ধ নামেও পরিচিত, সুয়েজ যুদ্ধ। তো এটা কেন হয়েছিল? 1956 সালে মিশর সুয়েজ কাল জাতীয়করণ করে। এটা পরীক্ষা অনেক সময় আসে। 1956 সালে মিশর সুয়েজ কাল জাতীয়করণ, মানে হচ্ছে সরকারিকরণ, তাদের নিজেদের দেশে অন্তর্ভুক্ত করে ফেলে সুয়েজ কাল জাতীয়করণ করে। তো দেখেন 1956 সালে মিশর সুয়েজ কাল জাতীয়করণ করে। এই জাতীয়করণ করার ঘোষণা দেওয়ার সাথে সাথে 3টা দেশ একসাথে, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল, 3 দেশ মিলে একসাথে ফিলিস্তিন এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে কি চালায়? তারা হামলা চালায়। ফিলিস্তিন এবং আরব রাষ্ট্র, মিশর, লেবানন সহ যা যা রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রে 3টা দেশ মিলে হামলা চালায়। কোন কোন দেশ? ফ্রান্স, আরটা কি বলছি? ব্রিটেন, আরটা হচ্ছে কি মানে ফিলিস্তিন। এই 3 দেশ, ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল। ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল একত্রে হামলা করে। এখন বলতে পারেন মিশর সুয়েজ কাল জাতীয়করণের সাথে ফ্রান্স এবং ব্রিটেন তারা ইউরোপ থেকে এসে এখানে হামলা করলো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সুয়েজ কালটা ছিল ব্রিটিশদের উপনিবেশ, এটা ব্রিটিশদের অধীনে ছিল, ব্রিটিশরা দখল করে রেখেছিল। ওই যে যখন থেকে তারা শাসন করতেছিল তখন থেকে তারা এই সুয়েজ কালটা দখল করে রেখেছিল এবং সুয়েজ কালের মাধ্যমে তারা আরব রাষ্ট্রগুলোর সাথে কি করত? আমদানি এবং রপ্তানি অর্থাৎ ব্যবসা বাণিজ্য করত সুয়েজ কালের মাধ্যমে। সুয়েজ কাল তাদের হাত ছাড়া হয়ে যাবে এই ভয়ে ব্রিটেন এবং ফ্রান্স মিলে ইসরায়েলকে সাথে নিয়ে ইসরায়েলকে সাথে নিয়ে তারা কি করছে? মিশর এবং ফিলিস্তিনে তারা আবার হামলা করছে। মিশর, ফিলিস্তিন, জর্ডান সহ অন্যান্য আশেপাশের আরব রাষ্ট্রগুলোতে তারা আবার কি করছে? হামলা করছে। হামলা তো করছে, এমন হামলা করছে, এটার ফলাফল হচ্ছে ইসরায়েল গাজা এবং সিনাই দখল করে ফেলে। এই ফলাফলে হচ্ছে ইসরায়েল কিন্তু এবার কি দখল করলো? গাজা। ইসরায়েল এবার গাজা দখল করলো, গাজা ও সিনাই। ইসরায়েল গাজা ও সিনাই দখল করে। এই ইয়ার পরে ইসরায়েল গাজা ও সিনাই দখল করে। তারপর কিন্তু আন্তর্জাতিক চাপে পড়ে তারা, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার চাপে পড়ে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া বিশেষ করে আন্তর্জাতিক চাপে পড়ে তারা এগুলো দখল করে আবার কি করে দিতে বাধ্য হয়? ফেরত দিয়ে দিতে বাধ্য হয়। এই ইয়ার পরে দখল করে বেশি দিন টিকে থাকতে পারেনি আমেরিকা, এবার আরব রাষ্ট্র পক্ষে নিচ্ছে, আরব রাষ্ট্রের পক্ষে নিয়ে এবং রাশিয়াও আরবদের পক্ষে নিয়ে তাদেরকে একটা চাপাচাপির পরে তারা এগুলো আবার ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এবং এই ইয়ার পরে মিশরের কূটনৈতিক জয় হয় এবং যে নাসের, মিশরের যে শাসক ছিল, মিশরের যে শাসনকর্তা ছিল, সরকার প্রধান, তার নাম ছিল কি? আবু নাসের। তার জনপ্রিয়তা বাড়ে। নাসের কিন্তু শুরুতে সুয়েজ কাল জাতীয়করণ করেছিল 1956 সালে। 56 সালে জাতীয়করণ করার পরপরই ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল একত্রে হামলা করে। কেন হামলা করে? তাদের থেকে সুয়েজ কাল ছুটে যাবে এবং সুয়েজ কাল মিশরের নিয়ন্ত্রণে চলে যাবে সেই ভয়ে। তো কিন্তু এবং ইসরায়েল গাজা এবং সিনাই দখল করে বেশি দিন টিকে রাখতে পারেনি, আবার ফেরত দিয়ে দিতে হয়েছে। কারণ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সেই সময় কিছুটা আরবদের পক্ষে নিয়েছিল বিধায় তারা এগুলো আবার ফেরত দিয়ে দিতে বাধ্য হয়। এটা ছিল কি? আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ।
সুয়েজ যুদ্ধ নামে এটা কি পরিচিত। এটা হচ্ছে সুয়েজ যুদ্ধ। সবাই লিখে নেবে সুয়েজ যুদ্ধ। সুয়েজ সুয়েজ যুদ্ধ, সুয়েজ যুদ্ধ নামে পরিচিত এটা। এরপর সবচেয়ে বড় যুদ্ধ যেটা হয়েছিল সেটা এখন আসি, আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ। আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ, আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ। সবাই ক্লাসটা এখন যারা যারা শেয়ার করে রাখেন, আজকের ক্লাস থেকে কিন্তু মাস্ট আপনার 2 নাম্বার বা 3 নাম্বার আসবে। আজকের ক্লাস থেকে যে কোনো চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানে অবশ্যই আসবে। আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ, এটার অপর নাম হচ্ছে 6 দিনের যুদ্ধ। এটার অপর নাম হচ্ছে কি 6 দিনের, এটার অপর নাম 6 দিনের যুদ্ধ। আচ্ছা, এই যুদ্ধটা হয়েছিল প্রথমত মিশর, সিরিয়া এবং জর্ডান। মিশর, সিরিয়া, জর্ডান সামরিক প্রস্তুতি নেয় যুদ্ধের জন্য। সামরিক প্রস্তুতি নেই যুদ্ধের জন্য, সামরিকভাবে প্রস্তুতি নেয় মিশর, সিরিয়া এবং জর্ডান সামরিকভাবে যুদ্ধের প্রস্তুতি নেয় গোপনে। গোপনে তারা মানে সামরিকভাবে তারা হামলা করবে কোথায়? ইসরায়েলে। এটা ছিল তাদের গোপন সিদ্ধান্ত, কিন্তু এই গোপন সিদ্ধান্ত ওপেন হয়ে গেছে, এটা লিক হয়ে গেছে সংবাদ। কারা লিক করছে? এটা যে কোনো ভাবে হয়ে গেছে এই সংবাদ, আর গোপন থাকে না, এটা ওপেন হয়ে গেছে। এটা ইসরায়েলের কানে চলে গেছে। ইসরায়েলের কানে যখন গেছে, ইসরায়েল তখন কি হয়ে গেছে? ইসরায়েল নিজেই প্রিভেন্টিভ স্ট্রাইক, প্রিভেন্টিভ স্ট্রাইক মানে হচ্ছে মানে নিজেই হামলা থেকে বাঁচবা, মানে নিজেই হামলা থেকে বাঁচবে, অর্থাৎ প্রতিরোধমূলক। কি প্রতিরোধমূলক? একজন লিখেছে প্রিভেন্টিভ স্ট্রাইক মানে কি? প্রিভেন্টিভ স্ট্রাইক এই শব্দটা দেখেন, প্রিভেন্টিভ স্ট্রাইক মানে হচ্ছে প্রতিরোধমূলক হামলা। প্রতিরোধমূলক আগাম হামলা। দেখেন এরা কিন্তু এখন হামলা করেনি, মাত্র সামরিক প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধের সংবাদ, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই খবর ইসরায়েলের কানে পৌঁছে গেছে। ইসরায়েলের কানে পৌঁছে যাওয়ার সাথে সাথে তারা হঠাৎ করে কোনো ধরনের ট্রেন ছাড়া প্রিভেন্টিভ স্ট্রাইক নিয়ে তারা প্রতিরোধমূলক আগাম হামলা চালায়। কোথায়? এই আরব দেশগুলোর মধ্যে। কোন ধরনের সংবাদ ছাড়া, কোন ধরনের আগাম ইয়া ছাড়া তারা এখানে হামলা চালায়। হামলা চালাইছে কয়দিন? টানা 6 দিন। টানা 6 দিন হামলা চালিয়ে, টানা 6 দিন হামলা চালিয়ে ফিলিস্তিনকে একদম তছনছ করে ফেলে। এই 6 দিনের মধ্যে ফিলিস্তিনকে তো করে ফেলে, ফিলিস্তিন একদম পুরোটাই 0%, ফিলিস্তিনের 100% এবার, আগে তো ছিল 78%, এইবার পুরো 100% ইসরায়েলের হাতে চলে গেছে। পুরো ফিলিস্তিন ইসরায়েলের হাতে চলে গেছে, পুরো ফিলিস্তিন ইসরায়েলের হাতে চলে যায়। শুধু পুরো ফিলিস্তিন না, মিশরের পুরো ফিলিস্তিন ইসরায়েলের হাতে চলে যায়। এই যুদ্ধের ফলে পুরো ফিলিস্তিন ইসরায়েলের হাতে চলে যায়। তারপর পূর্ব জেরুজালেম দখল করে। পূর্ব জেরুজালেম, এটা জর্ডানের অঞ্চল অধীনে ছিল। পূর্ব জেরুজালেম জর্ডানের থেকে দখল করে, জর্ডানের কাছ থেকে দখল, জর্ডানের কাছ থেকে দখল। তারপর গাজা ও সিনাই। গাজা কিন্তু মিশরের অধীনে ছিল। আমরা পড়ছি 1948 সালের পর থেকে গাজা মিশরের অধীনে ছিল। এবার তারা গাজাও দখল করে ফেলছে, মিশরের গাজা সহ দখল করে ফেলছে। এবং সিনাই, যেটা তারা 1953 সালে একবার দখল করেছিল, আবার ফেরত দিতে বাধ্য হয়েছিল, সেই সিনাই এবার তারা দখল করে ফেলেছে। গাজা ও সিনাই তারা দখল করেছে মিশর এবং ফিলিস্তিনের হাত থেকে, মিশরের কাছ থেকে। তারপর গোলান হাউস অথবা গোলান হাইটস এটা দখল করে
সিরিয়ার কাছ থেকে। দেখেন আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটটা বলি। আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপট, আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ হয়েছিল 6 দিন, এই জন্য এটাকে 6 দিনের যুদ্ধ বলা হয়। নাম্বার 1 কেন হয়েছিল? আবার এদিকে মিশর, সিরিয়া, জর্ডান তারা সামরিকভাবে প্রস্তুতি নেয় ইসরায়েলে হামলা করার জন্য। তো এই সংবাদ কাদের কাছে চলে যায়? ইসরায়েলের কাছে চলে যায় যে কোনো ভাবে, কিন্তু এরা গোপনে প্রস্তুতি নিয়েছিল। ইসরায়েল প্রিভেন্টিভ স্ট্রাইক মোডে, মানে হচ্ছে নিজেরা আত্মরক্ষার জন্য বা প্রতিরোধমূলক আগাম হামলা বলা হয়। এটা এটা আসলে তারা নিজেরা ভেবে, তো আগে থেকে তারা ওরা হামলা করার আগে নিজেরাই হামলা চালাচ্ছে অতর্কিত ভাবে 6 দিন টানা। তো হামলা চালিয়ে একই সাথে পুরা একদম ফিলিস্তিন তারা একেবারে দখল করে নেয়, মুসলমানদেরকে সহ সবাইকে তছনছ করে ফেলে। সাথে জেরুজালেম জর্ডানের কাছ থেকে দখল করে, গাজা ও সিনাই মিশরের কাছ থেকে দখল করে, গোলান হাইটস দখল করে তারা কাছ থেকে সিরিয়ার কাছ থেকে তারা গোলান হাইটস নামক যে জায়গাটা আছে সেটা তারা কি করে নেয়? দখল করে নেয়। তো এই যুদ্ধের পরে আরবদের মনোবল একদম ভেঙে পড়ে। এই যুদ্ধের পরে আরব রাষ্ট্রগুলোর মনোবল একদম ভেঙে পড়ে। ফিলিস্তিন পুরোপুরি হাতছাড়া হয়ে যায়। মিশর এবং জর্ডান, সিরিয়া থেকে তাদেরও কিছু অঞ্চল চলে যায়। পুরোপুরি মানে একটা বিশ্বযুদ্ধের মধ্যে তারা পুরো জায়গাগুলো দখল করে অত্যাচার হামলা চালায়। এটা হচ্ছে ইতিহাসের মধ্যে আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ নামে পরিচিত। এরপর হচ্ছে আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ। আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ। এরপর আসি আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ। আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ, এটা ইয়ম কিপুর যুদ্ধ নামে পরিচিত। ইয়ম কিপুর যুদ্ধ। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আমি এখন কমেন্ট গুলো একটু চেক করবো, যেহেতু অনেক বড় হিস্ট্রি এটা। স্যার নোট করার জন্য একটু সময় দিয়েন। একজনে বলেছে ইরানের কোনো ভূমিকা আছে কিনা? ইরানের কোনো ভূমিকা নাই। এই বর্তমানে ইরান অনেক সময় আমরা দেখা যায় যে কি ফিলিস্তিনের পক্ষ নিয়ে রকেট হামলা করে, কিন্তু আমরা যদি অতীত ঘাটাঘাটি করি, অতীতে ইরানের কোনো ভূমিকা নেই, বরং ইরান অনেকটা আমেরিকার সাপোর্টে থাকে। তারা সবসময় কিন্তু উপর দিয়ে মনে হয় যে তারা অনেকটা মুসলমানদের পক্ষে নিচ্ছে, কিন্তু ভেতরের খবর সম্পূর্ণ ভিন্ন। তো ইরানকে আসলে অনেকটা বিশ্বাসঘাতকতার পরিচয় তারা বিভিন্ন সময় দিয়েছে। আচ্ছা, তারপর আমরা ইরাক, আরব এবং ইসরায়েল চতুর্থ যুদ্ধ, যেটা ইয়ম কিপুর যুদ্ধ নামে পরিচিত। ইয়ম কিপুর যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধটা কেন হয়েছিল? কারণ হচ্ছে 1967 সালে যে যুদ্ধ হয়েছিল সেটার পরাজয়ের প্রতিশোধ নেবে আরব রাষ্ট্রগুলা। 1967 সালে যে যুদ্ধ হয়েছিল সেই পরাজয়ের কি নেবে? প্রতিশোধ নেবে। এবং এটা আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ হয়েছিল 1973 সালে, এটা মনে রাখতে হবে। 1977 না, বরং 1973 সালে। আমি প্রথম 1977 লিখেছিলাম, 1973 সালে হবে। আরব ইসরায়েল চতুর্থ যুদ্ধ হয়েছিল 1973 সালে। এবার মিশর ও সিরিয়া প্রতিশোধ দেওয়া, কারণ প্রতিশোধ নেওয়া 67 সালে পরাজয়ের প্রতিশোধ নেওয়া। এই যুদ্ধে মিশর ও ইসরায়েল, মিশর এবং সিরিয়া একযোগে ইসরায়েলের মধ্যে হামলা চালায় একসাথে। মিশর এবং সিরিয়া একই সাথে একই স্টাইলে তারা ইসরায়েলের মধ্যে কি চালায়? হামলা চালায়। তারা ইসরায়েলের মধ্যে এত বেশি হামলা চালায়, এবার ইসরায়েল কিন্তু নিজেই প্রথম 3টা যুদ্ধের মধ্যে ইসরায়েলে গিয়েছিল, ইসরায়েলে ঘুরে ফিরে জয়লাভ করেছিল, কিন্তু এই যুদ্ধের মধ্যে ইসরায়েল একেবারে প্রথম দিকে তছনছ হয়ে যায়। ইসরায়েল অনেকটা পিছিয়ে পড়ে এবং ইসরায়েল ভীত হয়ে যায় এই যুদ্ধের মধ্যে, এই মিশর এবং সিরিয়ার আক্রমণের ফলে। কিন্তু তারা কিছুদিন পর আবার আমেরিকার সাপোর্টে একটু ঘুরে দাঁড়ানোর পরেও কিন্তু তারা খুব একটা বেশি ঘুরে দাঁড়াতে পারেনি। এই যুদ্ধের মধ্যে অনেকটা আরবদের জয় বলে ধরে নেওয়া হয়। আরবরা মানে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে জয়ের স্বীকৃতি না পেলেও অনেকটা মানে তাদের নিজেদের অস্তিত্বের একটা
বহিঃপ্রকাশ তারা দেখাতে পেরেছে এই যুদ্ধের মাধ্যমে। তো চূড়ান্তভাবে অবশেষে এই যুদ্ধটা আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন মানে হচ্ছে রাশিয়া, 14টা রাষ্ট্র হয়েছিল এটা ভেঙে, রাশিয়া অর্থাৎ এবং আমেরিকার হস্তক্ষেপে এই যুদ্ধটা কি হয়েছিল, বন্ধ হয়েছিল। অবশ্যই না হয় এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল আরো অনেক পিছিয়ে যেত, কিন্তু আন্তর্জাতিকভাবে চাপের কারণে এই দুই দেশের চাপে পরে লাস্টের একটা চুক্তি হয়। এই যুদ্ধে মিশর এবং সিরিয়া এগিয়ে থাকে এবং এই যুদ্ধের মধ্যে আরবরা জয় পায় বলে অনেকে ধারণা করে, যদিও বা আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃতি দেওয়া হয়নি। তো এই যুদ্ধের পর 1978 সালে একটা চুক্তি হয়েছিল, 1978 সালের চুক্তি। 1978 সালে একটা চুক্তি হয়েছিল, যুদ্ধবিরতি চুক্তি, 1978 সালের চুক্তি হয়েছিল 1978। এটা ইতিহাসে ক্যাম্প ডেভিড চুক্তি, ক্যাম্প ডেভিড, এটা পরীক্ষা অনেকবার আসছে, এটা 100% কমন বিভিন্ন পরীক্ষার জন্য। ক্যাম্প ডেভিড চুক্তি কখন হয়েছিল? ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল 1978 সালে ইসরায়েল এবং মিশর, ইসরায়েল ও মিশরের মধ্যে, ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল কখন? 1978 সালে। 1978 সালে ইসরায়েল এবং মিশরের মধ্যে 1978 সালে একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির নাম হচ্ছে কি ক্যাম্প ডেভিড চুক্তি। এই যে সেই যে চুক্তি করলো তারা, মিশর সেই চুক্তি করলো, এরপর থেকে তারা আর ফিলিস্তিনের পক্ষে কথা বলে দেয়। এই যে সেই চুক্তি, ক্যাম্প ডেভিড চুক্তি করছে, এবার তারা কিন্তু আর এই যে এরপর থেকে যতবারই ইসরায়েল ফিলিস্তিনে হামলা করেছে, তারা কিন্তু সীমান্তবর্তী রাষ্ট্র হয়েও এই যে জর্ডান, সিরিয়া, তারপর সিরিয়া না, জর্ডান এবং মিশর, তারা কিন্তু আর নিন্দা জানানো ছাড়া আর কোনো অফিসিয়ালি তারা যুদ্ধ ঘোষণা করেনি, আর কিন্তু তারা অন্য কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি। এটাই ছিল আরব ইসরায়েল সর্বশেষ যুদ্ধ, প্রথম যুদ্ধ পেয়েছিলাম 1948 সালে, দ্বিতীয় যুদ্ধ পেয়েছি 1956 সালে, তৃতীয় যুদ্ধ পেয়েছি 1967 সালে, চতুর্থ যুদ্ধ পেয়েছি 1973 সালে। প্রত্যেকটা যুদ্ধের প্রেক্ষাপট, সাল এবং ফলাফল কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, যারা শুরু থেকে ক্লাস করতেছেন। প্রত্যেকটা যুদ্ধের সাল এবং কারণ কি, ফলাফল কি ছিল, কিভাবে হয়েছিল, আমরা কিন্তু হতাহত কি, এটা কিন্তু পুরোপুরি আমরা এই ক্লাসের মধ্যে দেখেছি। তো দেখেন, এরপর আমরা যে জিনিসটা জানবো, এরপরে আমরা যে জিনিসগুলো জানবো, আরো অনেক কিছু জানার আছে। পিএলও কি, তারপর হামাস কি, এগুলো আমরা এখন জানবো। পিএলও কি, হামাস কি, এগুলো আমরা এখন জানবো। তবে তার আগে অনেকে যদি বলেন যে পিএলও মানে, পিএলও এর পূর্ণরূপটা যদি কেউ পারেন দেখি একটু বলেন। পিএলও এর পূর্ণরূপ কি, কেউ যদি জানেন দেখি একটু বলেন। পিএলও এর পূর্ণরূপ কি? এবং আচ্ছা, আমরা একটু করে মসজিদ আকসা সম্পর্কে জানি। মসজিদে আকসা জেরুজালেমে অবস্থিত, এটা 2 নাম্বার। জেরুজালেম 3 ধরনের পবিত্র স্থান। তারপর মসজিদ আকসা, এটা মসজিদ আকসা কোনো নির্দিষ্ট মসজিদ নয়, মসজিদ আকসা কোনো নির্দিষ্ট মসজিদ নয়। এটা পুরোটা হারাম বা
আকসা এরিয়া নামে পরিচিত। আকসা এরিয়া নামে পরিচিত। এই আকসা এরিয়া বা হারাম এরিয়ার মধ্যে টোটাল 3টা মসজিদ আছে, টোটাল 3টা মসজিদ। একটা নাম হচ্ছে কিবলি মসজিদ, কিবলি মসজিদ। 2 নম্বর হচ্ছে মারওয়ানি মসজিদ। তিন নাম্বার হচ্ছে বোরাক মসজিদ। কিবলি মসজিদ, মারওয়ানি মসজিদ এবং বোরাক মসজিদ। দেখেন এটা জেরুজালেম অবস্থিত হচ্ছে কি কোথায়? জেরুজালেমের মধ্যে মসজিদে আকসা অবস্থিত। তবে মসজিদে আকসা কোন একটা নির্দিষ্ট মসজিদকে বলা না, পুরো একটা এরিয়ার নাম এটা। আপনার এখানে মসজিদে আকসা সুনির্দিষ্টভাবে কোনটাকে বলা হয় এটা অনেকেই কিবলি মসজিদকে ধরে নেয়, অনেকে স্থানীয়রা কিবলি মসজিদকে ধরে নেয়। কারণ হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে মসজিদে আকসাটা নির্মাণ করেছিল সেই মসজিদে আকসা কিন্তু এখন নাই। এটা কিন্তু ভেঙে অনেকবার নির্মাণ করা হয়েছে বিভিন্ন খলিফাদের আমলে, বিভিন্ন ইসলামী শাসনের তুর্কিদের আমলে, তারপর হচ্ছে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু ওনার আমলে, এইভাবে বিভিন্ন ইয়াদের আমলে, শাসন আমলে, মুসলিম শাসন আমলে এটা বারবার ভেঙে পুনর্নির্মাণ করা হয়েছে। তো কোনটা আসলে মসজিদে আকসা সেটা কিন্তু আসল মসজিদে আকসাটা এখন নেই, বরং এই একই জায়গার মধ্যে 3-4টা মসজিদ আছে। একটা হচ্ছে কিবলি মসজিদ, আরটা হচ্ছে মারওয়ানি মসজিদ, আরটা হচ্ছে কি বোরাক মসজিদ। এটা এই মসজিদ আকসার কথা কিন্তু আমরা জানি যে কোরআন মাজিদের মধ্যে আছে। যেমন হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। এই আয়াতটি কিন্তু পুরো মসজিদে আকসা সম্পর্কে, মেরাজ সম্পর্কিত এই আয়াতটা সূরা ইসরার মধ্যে রয়েছে। তো যারা ইসলামিক জ্ঞান অর্জন করেন তাদের কিন্তু এই জিনিসগুলো জানা দরকার। মসজিদে আকসা কি, এটা কি কোনো একটা নির্দিষ্ট মসজিদ নাকি পুরো একটা হেরেমের ভিতরে অবস্থিত অনেকগুলো মসজিদের সমন্বয়ে এটা মানে পুরোটা একটা এলাকা। তো এইগুলো কিন্তু আমাদের জানতে হবে। তো আমরা অনেকে মসজিদ মনে করি মসজিদ আকসা পুরোটা একটা মসজিদ। আমরা এখানে বাংলাদেশে যেমন বাইতুল মুকাররম একটা মসজিদ বা আলাদা অন্য কোনো মসজিদ আছে এটা মনে করি, কিন্তু এটা না, এটা নির্দিষ্ট কোনো মসজিদ না, বরং এটা পুরোটা একটা জেরুজালেম অবস্থিত আকসা এরিয়ার মধ্যে অনেকগুলো মসজিদের সমন্বিত একটা রূপ। তো নির্দিষ্ট কোনো মসজিদকে কিন্তু মসজিদ আকসা বলা হয় না, ঠিক আছে? এটা জেরুজালেম অবস্থিত। জেরুজালেম 3 ধরনের পবিত্র স্থান, কোন নির্দিষ্ট মসজিদ না, এটা একটা পুরোটা হারাম বা সেরিয়া নামে পরিচিত। কিবলি মসজিদ আছে, মারওয়ানি মসজিদ আছে, বোরাক মসজিদ আছে। বোরাক মসজিদ বলা হয় এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শুরু করেছিলেন বিধায় এটাকে বোরাক মসজিদ বলা হয়। এবং এখানে অন্যান্য ধর্মের তীর্থস্থান গুলো রয়েছে, ইহুদিদের যে তীর্থস্থান বা খ্রিস্টানদের যে তীর্থস্থান এগুলাও রয়েছে। তো আশা করি মসজিদে আকসা সম্পর্কে আপনাদের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার। এবার ইসরায়েল বর্তমান ইসরায়েল এবং ফিলিস্তিন। ইসরায়েলের বর্তমান রাজধানী হলো জেরুজালেম। ইসরায়েলের বর্তমান রাজধানী হচ্ছে কি জেরুজালেম, যেটা তারা দখল করে নিয়েছে। তবে তারা দখল করে নিলেও বেশিরভাগ অনেকগুলো রাষ্ট্র এখন জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় নাই, যার কারণে তাদের আগের যে রাজধানী ছিল সেটার নাম হচ্ছিল তেল আবিব, পূর্বের রাজধানী তেল আবিব। এখান থেকে তারা রাজধানী সরিয়ে জেরুজালেমে নিয়ে আসছে, জোরপূর্বক দখল করে। তবে যারা স্বীকৃত অনেকগুলো দেশে এই জেরুজালেম তাদের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় নাই, যার কারণে তাদের অ্যাম্বাসেডর যেগুলো আছে, রাষ্ট্রদূত যেগুলো আছে, এম্বাসি যেগুলো আছে, তারা এগুলো এখন তেল আবিবের মধ্যে রেখে দিছে। ওই তাদের রাজধানীর মধ্যে কিন্তু কি করে নাই, নিয়ে যায়নি। অনেক যে রাষ্ট্রগুলো স্বীকৃতি দেয় নাই, বেশিরভাগ রাষ্ট্র তাদের জেরুজালেমকে স্বীকৃতি দেয় নাই। আর ফিলিস্তিনের রাজধানী কি, এখন ফিলিস্তিনের রাজধানী
তাদের লক্ষ্য হচ্ছে পূর্ব জেরুজালেম। পূর্ব জেরুজালেমকে তারা রাজধানী হিসেবে মেনে নিয়েছে এবং এটা 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 করার জন্য এটা যুদ্ধ হচ্ছে বর্তমানে পূর্ব জেরুজালেমকে নিজেদের দখলে আনার জন্যই। পূর্ব জেরুজালেমকে নিজেদের দখলে আনার জন্য, মুসলিমদের নিয়ন্ত্রণে নিয়ে আনার জন্যই এত কিছু হচ্ছে এবং গাজা এত কিছু হচ্ছে বা পশ্চিম তীরে বারবার হচ্ছে রাফার মধ্যে। পূর্ব জেরুজালেমকে তারা রাজধানী হিসেবে একটা টার্গেট করেছে, যদিও বা সেখানে কোনো কার্যক্রম তারা চালাতে পারে না, কোনো কার্যক্রম তারা সেখানে চালাতে পারে না পূর্ব জেরুজালেমের মধ্যে। তবে তারা সাময়িক রাজধানী, সাময়িক রাজধানী সাময়িক রাজধানী হচ্ছে কি রামাল্লাহ। বর্তমানে 1967 সালের পরে আমরা জানি 1967 সালের পরে পুরা ফিলিস্তিনটাই ইসরায়েলের অধীনে চলে গিয়েছিল। ইসরায়েল পুরা ফিলিস্তিন দখল করছে ওই যে 6 দিনের যুদ্ধের মধ্যে। কিন্তু বর্তমানে ফিলিস্তিনের অধীনে কতটুকু আছে আর ইসরায়েলের অধীনে কতটুকু আছে? ইসরায়েলের অধীনে আছে বর্তমানে 87% ভূমি, আর ইসরায়েলের অধীনে আছে কি? ইসরায়েলের অধীনে আছে 87% ভূমি এবং ইসরায়েলের অধীনে আছে আপনার ফিলিস্তিনের অধীনে আছে আপনার 13% ভূমি। তাহলে ইসরায়েল এবং ফিলিস্তিনের রাজধানী এবং কার অধীনে কতটুকু বর্তমানে রয়েছে, এতটুকু পর্যন্ত যাদের কাছে ক্লিয়ার তারা একটু কাইন্ডলি ক্লিয়ার লিখে দেন। যাদের যাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার তারা একটু কাইন্ডলি ক্লিয়ার লিখে দেন। আর যারা পিএলও এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং হামাস সম্পর্কে জানতে চান, তারা যদি এই দুইটা সংগঠন সম্পর্কে জানতে চান আমি তাদেরকে পড়া দিব। যারা যারা হামাস এবং পিএলও সম্পর্কে জানতে চান তারা একটু কমেন্টে জানান। পিএলও এবং হামাস সম্পর্কে যারা যারা জানতে চান। আমাদের কিন্তু পুরো টপিকটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, 1 ঘন্টার উপর ক্লাস হয়ে গেছে। আর যারা অনেক স্টুডেন্ট আজকে ক্লাসটা খুবই অ্যাটেনশন সহকারে দেখতেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একজন লিখেছে 3 জন আলেম কিছুদিন আগে একটা মসজিদের সামনে পিক তুলে পোস্ট করেছিল, ওই মসজিদের নাম কি? আচ্ছা, ওই মসজিদের নাম হচ্ছে আপনার মারওয়ানি মসজিদ। কানিস ফাতেমা ক্লিয়ার? হামাস এবং পিএলও সম্পর্কে যদি জেনে যাই তাহলে কিন্তু আমরা পুরোপুরি ইয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি জানতে না চান আমি ক্লাসটা এখানে শেষ করে দিব। যদি বলেন যে পিএলও এবং হামাস সম্পর্কে জানতে চাই, পিএলও এবং হামাস সম্পর্কে যদি জানতে চাই তাহলে আপনারা একটু কাইন্ডলি কমেন্টে জানান যারা যারা পিএলও এবং হামাস সম্পর্কে জানতে চান। আচ্ছা, যারা যারা পিএলও এবং হামাস সম্পর্কে জানতে চান তারা একটু কাইন্ডলি কমেন্ট করুন। এখন পর্যন্ত সব ক্লিয়ার? মাকসুদা শিকদার দিবা আমি জানতে চাই যারা যারা পিএলও এবং হামাস সম্পর্কে জানতে চান তারা একটু কাইন্ডলি বলুন। পিএলও এবং হামাস সম্পর্কে যারা যারা জানতে চান তাদেরকে কাইন্ডলি বলবো আপনারা একটু কমেন্ট করুন। যারা পিএলও এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং হামাস এই দুটো সম্পর্কে যারা যারা জানতে চান তারা একটু কমেন্টে লিখে দিন। আচ্ছা, তারপর আমরা এখন দেখব পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পিএলওর পূর্ণরূপ হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। পিএলওর পূর্ণরূপ কি সবাই একটু কাইন্ডলি লিখেন। পিএলও মানে হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। প্রতিষ্ঠা হয়েছিল 1964 সালে। প্রতিষ্ঠা হয়েছিল 1964 সালে আরব লীগের সহায়তায়। আরব লীগের সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশর। আরব লীগের সদর দপ্তর কায়রো, মিশর এবং 1964 সালে আরব লীগের সহায়তায় পিএলও প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠাতা ইয়াসির আরাফাত। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ইয়াসির আরাফাত।
পিএলওর প্রতিষ্ঠাতা হচ্ছে ইয়াসির আরাফাত। পিএলওর প্রতিষ্ঠাতা হচ্ছে ইয়াসির আরাফাত। 1964 সালে আরব লীগের সহায়তায় এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। কেন করা হয়েছিল? ইসরায়েলের দখল থেকে যেন ফিলিস্তিনকে মুক্ত রাখতে পারে। প্রথমত কারণ হচ্ছে ইসরায়েলের দখল থেকে ফিলিস্তিনকে যেন মুক্ত রাখে, এটা ছিল এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই দুইটা কারণে পিএলও গঠন করা হয়েছিল। পিএলও পূর্ণ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এবং ইসরায়েলের দখল থেকে ফিলিস্তিনকে মুক্ত করা। এবং এটা বর্তমানে পিএলওর অধীনস্থ জায়গা হচ্ছে পশ্চিম তীর। ফিলিস্তিনের পশ্চিম তীর বর্তমানে পিএলওর অধীনে। পশ্চিম তীর পিএলওর অধীনে। পিএলওর অধীনে আছে পশ্চিম তীর। এটার শাসন তাদের হাতে, পিএলওর অধীনে। এরপর আসে হামাস। হামাস কি অনেকে জানে? হামাস যারা বলেন হামাস কি দেখি বলেন। পিএলওর কিন্তু একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আছে। তবে হামাসকে স্বীকৃতি দেওয়া হয়নি। হামাসকে স্বীকৃতি দেওয়া হয় একটা জঙ্গি সংগঠন হিসেবে। আন্তর্জাতিকভাবে হামাসকে, যদিও বা হামাসের কোনো জঙ্গিবাদী কার্যক্রম আমার চোখে পড়ে নাই, কিংবা আমার অ্যানালাইসিস কিংবা আমার গবেষণার মধ্যে আমি হামাসের কোনো জঙ্গিবাদী কার্যক্রম দেখি নাই, বরং প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা তারা নিয়েছিল। এর জন্য পশ্চিমা বিশ্ব তাকে, এই সংগঠনকে জঙ্গি উপাধি দিয়েছিল। তো আসলে তাদের বিপক্ষে গেলে তারা এদেরকে জঙ্গি নাটক করে। কিন্তু আপনারা সবাই জানেন হামাস কিন্তু কোনো জঙ্গিবাদী সংগঠন নয়। এটা বরং প্রতিরোধ করার জন্য, ওদের আক্রমণকে প্রতিরোধ করার জন্য এই হামাসটা প্রতিষ্ঠা করা হয়েছিল। হামাস, তবে আমরা প্রথমত জানলাম হামাস আচ্ছা, হামাসের পূর্ণরূপ হচ্ছে হারকাতুল মাকওয়ামা আল ইসলামিয়া, ইসলামী প্রতিরোধ আন্দোলন। এটার নাম হচ্ছে কি? ইসলামী প্রতিরোধ আন্দোলন, হারকাতুল মাকওয়ামা আল ইসলামিয়া। এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1927 সালে। এটা প্রতিষ্ঠা করা হয়েছিল তখন 1987 সালে, প্রথম ইন্তিফাদার সময়। 1987 সালে প্রথম ইন্তিফাদার সময়, প্রথম ইন্তিফাদার সময় 1927 সালে প্রথম ইন্তিফাদার সময় হামাস প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপর মুসলিম ব্রাদারহুড থেকে জন্ম। ব্রাদারহুড থেকে এর জন্ম। এই যে 1967 সালে যে পুরা ইসরায়েল পুরা ফিলিস্তিনকে দখল করে নিয়েছিল, ওখান থেকে গাজা যে ফিলিস্তিনের অধীনে চলে আসছে। বর্তমানে যে 13% জমি ফিলিস্তিনের অধীনে আছে, কি 13% তো ছিল না, পুরা 100% তো ইসরায়েলের অধীনে চলে গেছিল। এই 13% আনার কারণে সবচেয়ে বেশি যাদের অবদান, তার মধ্যে এক নাম্বার হচ্ছে কি হামাস। এই হামাসই গাজাকে ফিলিস্তিনের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এবং হামাস হামাস আপনার গাজাকে নিয়ন্ত্রণ করে, গাজাকে ফিলিস্তিন থেকে স্বাধীন করে এবং নিয়ন্ত্রণ করে। গাজা হামাসের অধিকৃত, ঠিক আছে? গাজা হচ্ছে হামাসের অধিকৃত জায়গা। আর পশ্চিম তীর হচ্ছে কাদের অধীনে? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পিএলওর অধীনে। তো দেখেন, এই যে এরপর থেকে তারা হামাসকে জঙ্গি সংগঠন বানাইছে। এবং এটার প্রধান নেতা হচ্ছে শেখ আহমেদ ইয়াসিন। তিনি ছিল এটার প্রতিষ্ঠাতা। হামাসের প্রধান প্রতিষ্ঠাতা ছিল শেখ আহমেদ ইয়াসিন। ছিল হামাসের প্রতিষ্ঠাতা। যারা নোট করছেন তারা একটু লিখে রাখতে পারেন। আর বর্তমান হচ্ছে ইসমাইল হানিয়া ইয়াহিয়া বর্তমানে হামাসের প্রধান। হচ্ছে বর্তমানে ইসমাইল হানিয়া ইয়াহিয়া। অনেকে কমেন্ট করতেছেন হামাসের বর্তমান প্রধানকে, ইসমাইল হানিয়া ইয়াহিয়া। আচ্ছা, তো হামাস প্রতিষ্ঠা হয়েছিল 1987 সালে, আর পিএলও প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। হামাসের লক্ষ্য হচ্ছে ইসলামী জিহাদি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করা।
আর পিএলও লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ একটা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করা। তো এটা কিন্তু আমাদের জানতে হবে। এই পুরো চারটা ইনশাআল্লাহ যারা যারা যদি শীত আকারে পুরা পুরা আরব ইসরায়েল যুদ্ধের টপিক এবং ফিলিস্তিন ইস্যু, আরব ফিলিস্তিন ইস্যু, ইসরায়েল ফিলিস্তিন ইস্যু পুরা যদি কেউ যদি শীত আকারে চান, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সে ব্যাপারে সাহায্য করবো। আর যারা যারা আমাদের পেইড বেচের স্টুডেন্ট আছে তারাও আমার থেকে নিয়ে নেবে, কারণ এটা পেইড বেচে ক্লাস হবে না, এটা যেহেতু ফ্রি বেচ সেই জন্য ক্লাসটা নেওয়া হচ্ছে। পুরোপুরি ব্যাপারটা যারা একদম আরো ভেঙে ভেঙে জানতে চান, হামাসের লক্ষ্য হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং ইসলামী রাষ্ট্র হিসেবে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করা এবং ইসরায়েলকে সম্পূর্ণভাবে মুছে ফেলা। এটা হচ্ছে হামাসের লক্ষ্য। এবং জিহাদ, শহীদ অপারেশন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণ করে তারা কি করবে? প্রতিরোধ গড়ে তুলবে। সেই জন্য আমরা প্রায় সময় দেখি যে হামাস বিভিন্ন সময় ইরানের বিভিন্ন সময় রকেট হামলা করে কোথায়? ইসরায়েলের মধ্যে। তো আজকের ক্লাসে আমরা মোটামুটি গত 100 বছরের ইতিহাস জানতে পারলাম। যেমন 1897 সাল থেকে থিওডর হার্জল কিভাবে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, সেখান থেকে শুরু করে এই যে আরব ইসরায়েল 4 বারের যুদ্ধ, সেখান থেকে শুরু করে বর্তমানে ফিলিস্তিনের অধীনে কতটুকু, ইসরায়েলের অধীনে কতটুকু, এই যে এতদিন ধরে বারবার ফিলিস্তিনে ইসরায়েলে হামলার কারণ কি? এই যে মাত্র গাজা এবং পশ্চিম তীর, এই দুইটা জায়গা দখল করে নেওয়ার জন্য। এই দুইটা জায়গা মাত্র কত পার্সেন্ট? 13%। এই 13% গুলো দখল করে মানে আবার 100% নিতে পারলে তারা শান্তি। এই 13% নেওয়ার জন্যই তারা গত 10 বছরের মধ্যে প্রায় 50,000-এর বেশি ফিলিস্তিনিদেরকে শহীদ করে দিয়েছে। প্রায় গত 10 থেকে 20 বছরের মধ্যে প্রায় 50,000-এর বেশি শহীদ করে দিয়েছে এবং 10 থেকে 20 লাখ আবার তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, বিভিন্ন দেশে আশ্রয় নিতে হয়েছে। তো এটাই ছিল আজকের ক্লাসের মূল বক্তব্য। যদি কারো কোনো কিছু বোঝা না আসছে থাকে তো আমাকে কাইন্ডলি জানাবেন। হয়তো লং ক্লাস এই সিজন অনেকে নাও বুঝে আসতে পারে, কিংবা অনেকে ইসলামী প্রেক্ষাপট এর সম্পর্কে ধারণা না থাকার কারণে অনেকের আমাদের আইডিয়া থাকে না। তো এইগুলো সিম্পল, কোনো সমস্যা না। যদি না বুঝে থাকে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আজকের ক্লাসের পর থেকে আশা করি কেউ যদি আপনাকে আরব, ফিলিস্তিন, ইসরায়েল ইস্যু নিয়ে প্রশ্ন করে, তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করতে আপনার সবার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবং পরীক্ষায় যদি এই টপিক থেকে প্রশ্ন আসে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, সেই গ্যারান্টি আমি হাসান আপনাকে দিতে পারতেছি। তো আজকের ক্লাসের পথে আর কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন এবং ক্লাসটা যদি কোনো প্রবলেম হতে আমার সাথে যোগাযোগ করবেন এবং ক্লাসটা সবাই শেয়ার করে রাখবেন। সবাই নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করবেন, কেউ মিস করবেন না ক্লাসটা। সবাই আরো একবার ক্লাসটা শেয়ার করে রাখবেন নিজেদের টাইমলাইনে এবং এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যে কোনো সময় কমন আসার সম্ভাবনা বেশি। তো পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।